শ্রোতারা, আজকের গল্পটা শুরু হয় একটি পাথর দিয়ে। একটা নীল পাথর, যে পাথরটা খুঁজে পেয়েছিল রাফি। কিন্তু সে জানতো না এই নীল রঙের আড়ালে লুকিয়ে আছে এক চন্দ্রপরীর রাগ, এক অভিশাপের গল্প। আর একা রাতের আধালে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখনই নীলপরী নেমে আসে তার পাওনা আদায় করতে। তাহলে শুরু করা যাক। রাফি ছিল এক তরুণ, যার জীবনের একমাত্র লক্ষ্য টাকা কামানো, সৎপথে নয়, যে কোনো উপায়ে। তার বান্ধবী অর্পিতা তাকে বারবার সতর্ক করত, রাফি, এই লোভ একদিন তোমাকে ডুবিয়ে দেবে। কিন্তু রাফির কানে যেত না কোনো কথা। একদিন একটি পুরনো বাড়ির ধ্বংসস্তূপ থেকে রাফি একটি অদ্ভুত নীল পাথর উদ্ধার করে। পাথরটা ছিল চাঁদের আলোর মতো ঝকঝকে, আর এর মাঝখানে আঁকা বাঁকা একটা চাঁদের দাগ ছিল। রাফি ভেবেছিল এটা দিয়েই হয়তো তার ভাগ্য বদলে যাবে। সেই রাতেই রাফির স্বপ্ন বদলে গেল। সে একটা অস্পষ্ট সাদা পরিধান করা এক সুন্দরী মেয়েকে স্বপ্নে দেখল, যে তাকে বলে যাচ্ছে, তুমি বিশ্বাসঘাতক, তুমি ধ্বংস করেছ সব। রাফি ভয়ে ঘুম থেকে উঠে দেখল তার কপালে ঘাম জমে ঠান্ডা হয়ে আছে, কিন্তু সে পাত্তা দিল না। পরের দিন রাফি তার বন্ধু আব্দুল্লাহকে নিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করার পরিকল্পনা করল। আব্দুল্লাহ তার সব সঞ্চয় রাফির হাতে তুলে দিল, সম্পূর্ণ বিশ্বাস করে। কিন্তু রাফি সেই টাকা দিয়ে সেই নীল পাথরটাই বিক্রি করার চেষ্টা করল এক ধনী সংগ্রহকারীর কাছে। অর্পিতা সন্দেহ করল। সে রাফিকে বলল, রাফি, আব্দুল্লাহর টাকাটা ফেরত দাও, ওটা হারাম। তুমি কি দেখো না, এই নীল পাথর আসার পর থেকেই তোমার চরিত্র বদলে গেছে? রাফি ধমক দিয়ে বলল, তুমি বোঝো না, এটাই আমার বড় সুযোগ। সেই রাতে রাফি আবারও সেই একই স্বপ্ন দেখল, কিন্তু এবার সেই সুন্দরী মেয়েটির চেহারা স্পষ্ট হল। তার চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছিল, গলায় আঁকাবাঁকা চাঁদের দাগ। সে রাফির দিকে আঙ্গুল তুলে বলল, বিশ্বাসঘাতকতা করার মূল্য তোমাকে দিতেই হবে। রাফি চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠল। তার শয়নকক্ষের বাতাস হিমশীতল হয়ে গিয়েছিল, আর তার টেবিলে রাখা সেই নীল পাথরটা আরও গাঢ় নীল রঙে জ্বলজ্বল করছিল, যেন সত্যিই একটা প্রাণ আছে তার ভিতরে। ভোর হতে না হতেই রাফি দৌড়ে গেল আব্দুল্লাহর বাসায়। সে টাকা ফেরত দিতে চাইল, কিন্তু আব্দুল্লাহর চোখে ছিল ক্ষোভ আর বেদনা। সে বলল, যাও রাফি, আমি তোমাকে চিনেছি, এই সম্পর্ক এখানেই শেষ। রাফি বুঝতে পারল সে শুধু টাকাই হারায়নি, হারিয়েছে একজন সত্যিকারের বন্ধুকেও। তার মন ভারী হয়ে উঠল অপরাধ বোধে। সন্ধে নেমে এলো, রাফি একা তার রুমে বসেছিল। হঠাৎই সে একটা মেয়েলি গুনগুনানো গানের আওয়াজ শুনতে পেল। কে কে? রাফি ভয় কাঁপতে থাকল। ঘরের আলোগুলো ঝিকমিকি করে জ্বলে নিভে হতে থাকল, আর তখনই আয়নার ভিতরে রাফি একটা ছায়া দেখতে পেল। সাদা পরনের এক মেয়ে, যার গলায় নীল চাঁদের দাগ। রাফি পেছন ফিরে তাকাতেই তার নিঃশ্বাস আটকে গেল। সত্যি সেখানে দাঁড়িয়েছিল এক অদ্ভুত সুন্দরী মেয়ে। তার পুরো শরীর যেন নীল চাঁদের আলোয় মোড়া, চোখ দুটো জ্বলজ্বল করছিল। এটাই ছিল নীলপরী। নীলপরী বলল, রাফি, তুমি মনে করো শুধু টাকা ফেরত দিলেই সব ঠিক হয়ে যাবে? একটি বিশ্বাসভঙ্গ, তার দাগ এত সহজে মোছা যায় না। রাফি কাঁপতে কাঁপতে মিনতি করল, ক্ষমা করে দিন, আমি আর কখনো। নীলপরী বলল, ক্ষমা? সে হাসল, একটা করুণ হাসি। আমাকেও কি কেউ ক্ষমা করেছিল, যখন আমার প্রেমিক রাহুল তার লোভের জন্য আমাকে চিরতরের জন্য চন্দ্রলোক থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল? না, তাই আমিও ক্ষমা করি না, কিন্তু আমি একটা সুযোগ দিই। নীলপরী আঙ্গুল তুলে রাফির দিকে নির্দেশ করল, তোমার অপরাধ বোধ, সেটাই এখন তোমার শাস্তি। তুমি যতদিন বাঁচবে, এই গ্লানি তোমাকে তাড়া করে বাড়াবে, প্রতিটি নিঃশ্বাসের সাথে।
এটাই হলো আমার প্রথম শাস্তি, কিন্তু মনে রেখো আমি সব সময় তোমার পাশেই আছি। এরপরই নীলপরি একটি উইস্প অফ নীল ধোঁয়ায় হয়ে মিলিয়ে গেল। রাফি ফ্লোরে পড়ে কাঁপতে থাকল। তার বুকের ভিতরটা যেন পাথর হয়ে গিয়েছিল। শ্রোতারা, রাফি তখনও জানত না নীলপরির এই আগমন ছিল শুধুমাত্র একটা শুরু, একটা সংকেত। কারণ মাইলস অ্যাওয়ে এক বুড়ো লেখক রাহুল তার স্টাডি রুমে বসেছিল। তার টেবিলের ওপর ছিল একটা এনশিয়েন্ট বই, যার পাতায় পাতায় নীলপরির গল্প লেখা। রাহুল, বুড়ো লেখক, একটা দাগ মুছে ফেললি? খুব ভালো, খুব ভালো নীলপরি, তোর শক্তি ফিরে পাচ্ছিস দেখতে পাচ্ছি। কিন্তু তুই যত দাগ মুছবি ততই তোর আসল শত্রুর কাছে চলে আসবি, আর সেটা হলো আমি। সে তার ডায়েরিতে লিখল, পর্ব 1 সমাপ্ত, নীলপরি জাগ্রত, শিকার শুরু। আর এইভাবেই শুরু হলো নীলপরির যাত্রা। কিন্তু তার পরের শিকার কে? কখন নেমে আসবে নীলপরি? সেই গল্প শোনাবো পরের পর্বে। থাকুন আমাদের সাথে। ভুলবেন না, আপনার আশেপাশে কোনো নীল পাথর পড়ে নেই তো? তোমাদের সাথে ছিলাম আমি আদিবা তাসনিম অনন্যা। গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখো। ভালো লাগলে একটা লাইক দাও, আর প্রতিদিন নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ আমাকে শোনার জন্য। ভালো থেকো সব সময়।